শাহ মখদুমের মাজার জিয়ারত করেছেন তারেক রহমান। লোকারণ্যে পরিণত রাজশাহী মাদ্রাসা মাঠ। কারওয়ান বাজারে জামাত আমিরের নির্বাচনী প্রচারণা, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়। মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাতে চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা। জামাত নেতা নিহতের জেরে থমথমে শেরপুর, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের হুঁশিয়ারি। জাতিসংঘ মহাসচিবের পরিদর্শন সহ সব উদ্যোগ নেয়ার পরও রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মহলের নজরে আসছে না, ইউএনএইচসিআর প্রতিনিধিকে বললেন প্রধান উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী জনসভায় অংশ নিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা 12:30টার কিছু আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রাজশাহী বিমানবন্দরে অবতরণ করেন। স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন। বিমানবন্দরের স্থানীয় বিএনপি নেতারা বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বাস যোগে তিনি সরাসরি শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজারে যান। রাস্তার দুপাশে বিএনপি নেতাকর্মীরা দাঁড়িয়ে এ সময় দলের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। শাহ মখদুমের মাজারে ফাতেহা পাঠ করেন, দোয়া মোনাজাতে অংশ নেন। পরে পরিদর্শন বইও স্বাক্ষর করেন তারেক রহমান। বেলা 2টার দিকে তিনি রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেন। জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপির চেয়ারম্যান। ফ্যাসিবাদের কৌশল অনুসরণ করে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহদি আমিন। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। শেরপুরে একটা বিষয় ঘটেছে, সেটাকে কেন্দ্র করে ঢাকাতে একটা সংঘাতের সাথে চাঁদাবাজির কি সম্পর্ক আমরা জানি না। তার মানে যখন সংঘাতকে কেন্দ্র করে চাঁদাবাজির কথা বলা হয়, সেখানে শীর্ষ নেতৃত্বকে জড়ানোর একটা বয়ান তৈরি করা হয়, অবশ্যই এগুলো উদ্দেশ্য প্রণোদিত। আমরা তো ইতিবাচক রাজনীতি চাই। দোষারোপের রাজনীতি ফ্যাসিবাদের সাথে সাথে মূলোৎপাটন হবে, সেটা আমাদের প্রত্যাশা। সুতরাং আগামী বাংলাদেশে আমরা সবার কাছ থেকে সেই পারস্পরিক সম্মানবোধটুকু প্রত্যাশা করি। কেউ যদি চান যে একটা ঘটনা ঘটলো এবং তার সাথে সাথে সেটাকে ভিত্তি হিসেবে ব্যবহার করে কিভাবে রাজনৈতিক স্বার্থ হাসিল করা যায়, সেটি কোনোভাবেই কারো কাম্য নয়। নতুন করে কেউ ফ্যাসিবাদের পোশাক পরে এলে যুব সমাজ ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের নির্বাচনী প্রচারণার সময় একথা বলেন তিনি। এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, চাঁদাবাজির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সমাবেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, আলামত ভালো না, আশেপাশে নারীদের হেনস্থা করা হচ্ছে, সহকর্মীদের গায়ে হাত তোলা হচ্ছে, এমনকি হত্যাও করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সুদৃষ্টি দিতে আহ্বান জানান তিনি। পরে ঢাকা 12 আসনে জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলনের হাতে দাড়িপাল্লা তুলে দেন জামাতের আমির। চাঁদাবাজ কার বাবা, কার মাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবল থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। তারা দেশের প্রকৃতিকে হত্যা। দর্শক, ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণার সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী শুভ ইসলাম। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকা 6 নির্বাচনী এলাকায়, যেখানে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গণসংযোগ শুরু করেছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি বিভিন্ন প্রতিশ্রুতি আপনার যারা ভোটার আছে তাদেরকে দিচ্ছেন এবং তারাও আপনার কাছে অনেক ধরনের দাবি করছেন। আপনার কাছে একটু জানতে চাই কি কি প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন, আর শেরপুরের ঘটনায় যদি আপনার একটু মন্তব্য করেন।
ধন্যবাদ। আমাদের এখানে বর্তমানে গ্যাসের যে সংকট রয়েছে সেটি 1 নম্বর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা যেখানেই যাচ্ছি সকলেই তাদের এই গ্যাসের সমস্যাটির কথা বলছেন। তো আমরা এটাকেই অগ্রাধিকার দিচ্ছি। আগামী দিনে আমাদের ঢাকা শহর এবং বাংলাদেশ যাতে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হয় সেই বিষয়ে আমাদেরকে জাতীয় পর্যায়ে কাজ করা দরকার। এবং আমাদের এই অঞ্চলে যে অবকাঠামো রয়েছে পাইপলাইন, সেটা দীর্ঘদিনের পুরানো এবং যেই ক্যাপাসিটিতে বানানো হয়েছে তার চেয়ে অনেক বেশি চাহিদার তৈরি হয়েছে বহুতল ভবন নির্মাণের ফলে। তো এই বিষয়গুলো আমরা নজর দিব। এর পাশাপাশি যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, আসন্ন বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ সিস্টেমটাকে সচল করা ইত্যাদি এই নাগরিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি বর্তমানে। গতকাল শেরপুরের যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখ এবং আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই বিষয়ে একজন নিহত হয়েছেন, এটা কোনোভাবেই কাম্য নয়। তারপরে আমি বলবো যে যদিও এই ঘটনাটি এইভাবে ঘটেছে, কিন্তু এখানে মূল কারণটি খতিয়ে দেখা দরকার যে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হলো। আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মুখপাত্র রয়েছেন উনি এটা স্পষ্ট করে বলেছেন যে ওখানে এক প্রকার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যেটি আমি সারা দেশে যারা রয়েছেন আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তাদের উদ্দেশ্যে বলবো যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং তারা যাতে সংযত আচরণ করেন এবং বসা নিয়ে এত তুচ্ছ ঘটনা নিয়ে একজন নিহত হওয়া এটা কোনোভাবেই কাম্য নয়। আর আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, শেরপুরের ঘটনার পর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে শিবির যারা রয়েছেন শিবির করেন, তো তারা অকথ্য ভাষায় অশালীনমূলক আমাদের দলের প্রধানকে নিয়ে কথা বলেছেন। তো জামাতের নেতৃবৃন্দকে বলবো তারা এই যে ছোট ছোট বাচ্চা যারা শিক্ষার্থী তাদেরকে এগুলো শিখিয়ে বলাচ্ছেন, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়াচ্ছেন, তাদের নির্দেশে এটা করা হয়েছে। আমি এই স্টুডেন্টদেরকে দোষ দিব না। তো জামাতের নেতৃবৃন্দ এই ধরনের আচরণ করলে এটা ভালো হবে না। আগামী দিনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেটা বজায় রয়েছে সেটা আমাদের কন্টিনিউ করা ডিফিকাল্ট হয়ে যাবে। তাই সবার স্বার্থে এবং জনগণের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে এই ধরনের কর্মকাণ্ড পরিহার করা উচিত। আমরা যেমনটি শুনছিলাম, বিশেষ করে ঢাকা 6বাসীর যে প্রত্যাশা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কাছে, সেই সমস্যাগুলো শুনছেন এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন দলের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাগুলো আর যাতে না ঘটে এবং সেই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত। আপনাকে ধন্যবাদ। দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রাজশাহীতে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, সমাবেশের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। মিথিলা, রাজশাহীর নেতাকর্মীদের দীর্ঘ ও প্রতীক্ষা যে অপেক্ষা তার অবসান ঘটেছে। ঠিক 1টা 50 মিনিটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মাদ্রাসা মাঠের যে নির্বাচনী জনসভা সেখানে এসে তিনি হাজির হয়েছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান যখন নির্বাচনী জনসভায় পৌঁছেন ঠিক তার আগেই আপনার রাজশাহী মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ এবং সেই রাজশাহী মাদ্রাসা মাঠ ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়েছে রাজশাহী নগরীর অলিতে গলিতে। আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের ব্যানার ফেস্টুন, নানান ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য এই রাজশাহী মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় এসেছেন এবং তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা কখন বক্তব্য দেখবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের যারা ধানের শীষের প্রতীকে প্রার্থী হয়েছেন তারা বক্তব্য রাখছেন। তাদেরকে একটু পরে পরিচয় করিয়ে দেওয়া হবে জনগণের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আপনাদের দেখাতে পারছি যে বিপুল সংখ্যক মানুষ রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় এসে হাজির হয়েছেন। তারা তাদের প্রিয় নেতার বক্তব্যের জন্য তারা অপেক্ষা করছেন। আমরা নেতাকর্মীরা বলছেন যে তারা তারা উজ্জীবিত, এত বছর পর তারা তাদের প্রিয় নেতাকে দেখতে পেয়েছেন এবং তারেক রহমান আজকে যে বক্তব্য রাখবেন রাজশাহীর এই পদ্মাপাড়ের শহর রাজশাহীর জনগণের উদ্দেশ্যে এবং সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এবং আগামী দিনে বিএনপি নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি কি করতে চায় সে বিষয়ে তারেক রহমান বিস্তারিত তুলে ধরবেন। তারেক রহমান আগে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিনি মঞ্চে উপবিষ্ট আছেন। তারেক রহমান
এবং তার পাশে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রয়েছেন, স্থানীয় নেতারা রয়েছেন। তো যেটা বলছিলাম যে তারেক রহমানের সেই বক্তব্য, দিক নির্দেশনামূলক বক্তব্য যেটা রাজশাহীতে দিবেন, সেটি রাজশাহীর প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে মানুষের মধ্যে বিএনপির আগামী দিনের পরিকল্পনা নেতাকর্মীরা পৌঁছে দেবেন এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা কাজ করবেন বলে নেতাকর্মীরা বলছেন। এবং নেতাকর্মীরা বলছেন তারা অনেকটা উজ্জীবিত যে তারেক রহমানের কাজ তাকে খুব কাছ থেকে দেখতে পেয়ে, এবং তারা উৎসাহিত এবং তাদের এই যে প্রেরণা অনুপ্রেরণা আজকের এই সমাবেশ থেকে যে অনুপ্রেরণা জুগিয়েছেন তারেক রহমান, সেটি বিএনপিকে নির্বাচিত করতে সাহায্য করবে। এবং মানুষ যে অপেক্ষায় আছে 12 তারিখে ফেব্রুয়ারির যে ভোট দেওয়ার জন্য, তারা বলছেন যে ধানের শীষের গণজোয়ার তৈরি হয়েছে এবং এই গণজোয়ারের মাধ্যমে বিএনপি নির্বাচিত হবে এবং আগামী দিনে ক্ষমতায় যাবে। এবং আপনি জানেন যে তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, তারপরে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা করেছেন, ময়মনসিংহে করেছেন, আজকে রাজশাহীতে এসেছেন। তিনি রাজশাহীতে এসেছেন এবং রাজশাহী মানুষের উদ্দেশ্যে আজকে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের মাধ্যমে তারা রাজশাহী নেতাকর্মীরা আগামী দিনের দিক নির্দেশনা পাবেন, কিভাবে তারা দলকে পরিচালনা করবেন, কি মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিবেন। বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষি কার্ডের কথা বলছে, স্বাস্থ্য বীমার কথা বলছে, এইসব যেসব তারেক রহমানের যেসব পরিকল্পনা আছে দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, সেই পরিকল্পনাগুলো আজকে তারেক রহমান তাদের সামনে বলবেন এবং তারা জনগণের কাছে, জনগণের দুর্গরা পৌঁছে যাবেন, ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইবেন এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং বিএনপিতে আগামীতে ক্ষমতায় যাবে, এই এমনই প্রত্যাশা করছেন রাজশাহীর নেতাকর্মীরা। তো এই ছিল রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভা শেষ করে তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন এবং নওগাঁ সন্ধ্যায় তিনি সেখানে আরেকটি জনসভা আছে, সেখানে বক্তব্য রাখবেন। তারপরে তিনি রাতে শহীদ আলতাফুন্নেসা খেলার মাঠ বগুড়ায়, সেখানে তিনি আরেকটি জনসভায় বক্তব্য রেখে জাহাঙ্গীর, আপনি থাকুন, আপনাকে ধন্যবাদ। এদিকে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে দলটির বসুন্ধরার কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয় তাদের মধ্যে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামাতের ভূমিকাকে ইতিবাচক বলে উল্লেখ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও জামাতের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামাতের সংঘর্ষে জামাত নেতা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন জানায়, বুধবার রাতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাকবিতণ্ডা হয় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। দুপক্ষই চেয়ার ভাঙচুর করে। পরে আবারও সংঘর্ষ হলে দুই দলে প্রায় 30 জন আহত হয়। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হয়। রেজাউল করিমকে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি এবং ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। এদিকে রেজাউল করিমের নিহতের ঘটনায় ময়মনসিংহ ও শেরপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন জামাতের নেতাকর্মীরা। শেরপুরে সংগঠিত সাম্প্রতিক সহিংসতায় জামাত ইসলামের এক নেতা নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বিএনপি ও জামাত ইসলাম সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। শেরপুরের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিবৃতিতে আবারও একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করা হয়।
রোহিঙ্গা প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের নিরাপদ প্রত্যাবাসন সহজতর করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেজেন তার সঙ্গে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ইউএনএইচসিআর প্রতিনিধি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা হঠাৎ করে কমে যাওয়ার কথা তুলে ধরেন এবং এসব ক্যাম্পে রোহিঙ্গাদের স্বাবলম্বী ও জীবিকার সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন। অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত বছর জাতিসংঘ মহাসচিবের ক্যাম্প পরিদর্শন সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আয়োজন করলেও রোহিঙ্গা সংকট প্রাপ্য মনোযোগ পাচ্ছে না। প্রত্যাবাসন নিশ্চিতে পুনরায় আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নরসিংদীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আসামি ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক ও মাধবদী থানার ওসির অপসারণ চেয়েছেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে এই ঘোষণা দেওয়া হয়। সাংবাদিক নেতারা অভিযোগ করেন, আসামি গ্রেফতারের ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ। এ সময় তারা নরসিংদী পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকে অভিযোগের আঙুল তোলেন। ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামিদের ছবি, সিসি ফুটেজ দেখে প্রকাশেরও দাবি জানানো হয়। দায়িত্বে গাফিলতির জন্য পুলিশ সুপারের অপসারণ চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া বৈধ। বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন। এর ফলে চুক্তি প্রক্রিয়ার চলমান কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ে করা রিট আবেদনের উপর বিভক্ত রায় দিয়েছিল। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে দেন। পরে তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়ে দেন। গত বছর নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ায় বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট করেন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের সম্পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সাবেক বন্দর সিবিএ। সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি বা ধর্মঘট পালন করা হবে। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা জানান, এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হলে বন্দরের রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শাহ মখদুমের মাজার জিয়ারত করেছেন তারেক রহমান, যোগ দিয়েছেন লোকারণ্যে পরিণত রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশে। কারওয়ান বাজারে জামাত আমিরের নির্বাচনী প্রচারণা, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়। মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা। জামাত নেতা নিহতের জেরে থমথমে শেরপুর, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের হুঁশিয়ারি। জাতিসংঘ মহাসচিবের পরিদর্শন সহ সব উদ্যোগ নেওয়ার পরও রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক মহলের নজরে আসছে না, ইউএনএইচসিআর প্রতিনিধিকে বললেন প্রধান উপদেষ্টা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 7টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।